বিরতির পর এবার আমি আসছি আলোচনায়। স্টুডিওতে অতিথিরা রয়েছেন। দিনভর যে চিত্রের দিকে আমরা তাকিয়েছিলাম তা নিয়ে পর্যালোচনা করার সময় যারা বলেছিল 400 পার তারা 300 গণ্ডিতে পৌঁছতে পারেনি। এ রাজ্যে বিজেপি এসে দাবি করেছিল 35, 12তে থেমে গিয়েছে। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে পরবর্তী পর্যায়ে কি পরিণাম হলো সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা প্রয়োজন। আমার সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসের বক্তা এখন রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, আমি স্বাগত জানাচ্ছি তাকে। বিজেপির বক্তা রয়েছেন মণিকাঞ্চন পাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। কংগ্রেসের বক্তা রয়েছেন সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন শুভজিৎ সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি প্রদীপ্তর কাছে। বড় ব্যবধান এবং অবশ্যই ভাবে আসন সংখ্যা বৃদ্ধি পাওয়া, এই জয় কারণটা কি এবং মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা বিজেপি যে প্রচার করেছিল তাকে কেন কানে নিল না? দেখুন, এখানে জয়ের কতগুলো কারণ আমি গত কয়েকদিন আগেই আপনার চ্যানেলে বলে গিয়েছি। আমার খুব পরিষ্কার মনে হয়েছে যে এই জয়ের মূল কারণ হচ্ছে বুথের মধ্যে আমাদের কাজ, অর্থাৎ প্রতিটা বুথে আমরা যেভাবে কাজ করতে পেরেছি তার একটা বড় কারণ। এখানে আমরা বুথে মানুষের সঙ্গে মিশতে পেরেছি, আমরা বারংবার বুথ লেভেলে যা যা উন্নয়ন করার দরকার, মানুষের কাছে পৌঁছানোর দরকার, সেটা করতে পেরেছি। এটা এক। ঠিক তেমনভাবে লিডারশিপের অসামান্য ভূমিকা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তর দিয়ে গেছেন, যেভাবে দায়বদ্ধতা দেখিয়ে দিয়ে গেছেন, সেটা অসামান্য। প্রতিটা প্রসঙ্গে যেভাবে আমাদেরকে বেঁধা হয়েছে আমরা কিন্তু তার উত্তর দিয়ে গেছি। ব্যক্তিগত কিছু প্রসঙ্গ আছে, তৃণমূল কংগ্রেস চোর, একজন অধ্যাপক হয়ে তুমি কি করে তৃণমূল কংগ্রেস করো, বাড়িতে মা নেই, বোন নেই, বউ নেই, তাদেরকে মুখ দেখাও কি করে, তুমি কি সাদা খাতা জমা দিয়ে অধ্যাপক হয়েছো নাকি, নানান মানে বক্রোক্তি শুনতে হয়েছে। কিন্তু আমার ক্লাসে আমার মেয়েরা বলেছে, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা কন্যাশ্রী পেয়েছি, আমরা খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি, আমাদের ওই সাইকেলটা আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিয়েছে স্যার, ফলে মানুষ আপনাদের সঙ্গে আসবে। নিজে থেকে আমাকে মানে ক্লাসে কোনোদিন দলের উচ্চারণ করতে হয় না। এই যে মানুষের জন্য কাজ করা এবং এম্পাওয়ারমেন্টের যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়া, যাকে অন্যান্যরা ভিক্ষাবৃত্তি বলেছে, সেটা মানুষ নিতে পারেনি। বেশ, আমি কংগ্রেসের কাছে আসছি। ফাউন্ডেশনের কথাই যদি আসে, সংগঠন হিসাবে কংগ্রেসের অনেকটা বড় একটা ছাপ দেখা যাচ্ছে জাতীয় স্তরে, ঠিক তেমন উল্টোটা দেখা যাচ্ছে এ রাজ্যে। এই ফলাফল নিয়ে কি বর্ণনা? না, ফলাফল নিয়ে বর্ণনা দেখুন, আমাদের দুটো সিট ছিল, একটা সিট হয়েছে, একটা সিট কমে গেছে। অধীর চৌধুরী হেরে গেছেন, 5 বারের সাংসদ ছিলেন তিনি, 3 বারের এমএলএ ছিলেন। তার হারটা সত্যি আমাদের একটা মানে বিরাট পরাজয়। আমরা এই হারটাকে, কিন্তু হার তো হারই হয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বাংলার বুকে আজকে আমরা একটা স্পষ্ট ইঙ্গিত পেয়ে গেলাম যে বাংলার বুকে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই দুটো কিন্তু ভাগ হয়ে গেছে। ভোটটা পোলারাইজড হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মুসলিম ভোট, হিন্দু ভোট, কিন্তু মাঝখানে আমরা পড়ে গেছি আর কি। আমরা কিন্তু এইটা কিন্তু মানতেই হবে। তার জন্য কিন্তু এই পোলারাইজেশনটা হয়েছিল বলেই, এই বাইনারি ভিশনটা তৈরি হয়েছিল বলেই 2021-এ আমরা এবং বামেরা শূন্যতে পড়েছিলাম বিধানসভা ভোটে। আজকে কিন্তু সেই জায়গাটাই কিন্তু বারংবার, আজকে অধীর চৌধুরী নিজে বলেছেন, আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী নিজে বলেছেন, আমি হেরে গেছি, হারটা অবশ্যই আমি মেনে নিচ্ছি হার, কিন্তু একটা জিনিস তো মানতে হবে, পোলারাইজেশন হয়েছে ভোটটা, পোলারাইজেশন, এবং সেখানে ইউসুফ পাঠানকে দাঁড় করানোতে আরও পোলারাইজড হয়েছে ব্যাপারটা। এবং সবচেয়ে বড় কথা, আপনারা একটা জিনিস দেখছেন কিনা আমি জানি না, সারা পশ্চিমবঙ্গের নিরিখে যদি আপনি ভোটটা দেখেন, পশ্চিমবঙ্গে হিন্দু ভোট কিন্তু কনসলিডেটেড হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে বিশেষ করে শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, এই তিনটেকে যেভাবে তিনি কার্তিক মহারাজকে মানে টার্গেট করতে গিয়ে এই তিনটে জায়গাকে এমনভাবে টার্গেট করলেন যে তিনি আরও খুব সংগঠিতভাবে মুসলিম ভোটটাকে কনসলিডেট করতে পেরেছে নিজের দিকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আজকে কেন্দ্রের যে হার নরেন্দ্র মোদীর, এটা নৈতিক হার আমি বলবো। এবং একটা জিনিস বোঝা যাচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর এই আমিত্ব, ডিক্টেটরশিপ, এই ব্যক্তিতন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে মেনে নিতে পারেনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ এখন উদার নৈতিক রাজনীতিতে বিশ্বাসী, তার জন্যই আজকে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে হারিয়েছে। এবং আরেকটা কথা, লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কথা, না লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কথাটা আমি বলি, যে আরএসএস এর মোহন ভাগবত কিন্তু বলেছিলেন এবার 2024-এর ইলেকশন কিন্তু নরেন্দ্র মোদী এবং মোদী ম্যাজিক
এবং হিন্দুত্ব, এই দিয়ে কিন্তু তড়িপার করা যাবে না, যার জন্য অযোধ্যায় পর্যন্ত বিজেপি হেরেছে। আসবো, আমি শুভজিতের কাছে আসছি। একটা বিষয় পরিষ্কার, এখানে বামেদের সেই শূন্য থাকা এবং কেরলেও একটা যে ছবি দেখা গিয়েছে সেটাও কিন্তু আশাজনক নয়। কিন্তু রাজস্থানে ওই একটা সিট, কোথাও ইন্ডিয়া জোটের মধ্যে এখনো পর্যন্ত এই যে সমন্বয়ের কথা, ঐক্যের কথা বা কৃষকদের কথা যে সুরে বলা হয়ে থাকছে এনডিএকে হারানোর জন্য, সেটা কাজে এসেছে। প্রথম কথা, মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। হতে পারে আমাদের ফল এখানে আশারূপ হয়নি, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের ফল খুব একটা ভালো হয়নি, যে ক্ষেত্রে অন্য দলের ফল ভালো হয়েছে। কিন্তু আমার কথা, প্রথমে এই সকল মানুষ যারা নির্বাচিত করলেন, যেই প্রার্থীদেরকে জেতালেন, তারা যেই দল থেকে জিতুক তাদের সকলকে অভিনন্দন জানাবো। 2, দেখুন, আমাদের প্রথম কথা ছিল যে আমরা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখবো, এটা আমাদের পার্টির প্রথম বক্তব্য ছিল। আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রিসেন্ট পার্টি প্রেস স্টেটমেন্টও করেছেন, এখানে সাধারণভাবে মানুষকে অভিনন্দন জানিয়েছেন, খুব ভালো বিষয় এটা। এবং 3 আমার যেটা বলার, দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস এখানে যেটা খুব লাভবান হয়েছে সেটা হচ্ছে এই ভোটটা আমরা দেখেছি যে মানুষ হয় বিজেপির পক্ষে নয় বিজেপির বিপক্ষে ভোট হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে হয়তো কোনো ক্ষেত্রে মানুষ আমাদের বা কংগ্রেসকে ভায়াবল অল্টারনেটিভ হিসেবে ভাবেনি বলে পশ্চিমবঙ্গে আমরা খাতা খুলতে পারিনি, কংগ্রেস একটা সিট পেয়েছে। এবং সবথেকে আরও খারাপ জায়গা হচ্ছে অধীর চৌধুরীর মতো নেতা, মোহাম্মদ সেলিমের মতো নেতা, তারা হেরেছে, যারা সত্যিই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে খুব ভালো পার্লামেন্টেরিয়ান হতে পারতো যদি তারা সংসদে পৌঁছাতে পারতো। এইটা একটা দিক। এবং যেটা আপনি তুললেন, সিকারের কথা বললেন, সিকার যেহেতু আমাদের প্রায় 30 বছর পর আমরা রাজস্থান থেকে একটা এমপি জিতেছি এবং আমরারাম দীর্ঘদিন ধরে এই কৃষক আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, সেই মহারাষ্ট্রের কৃষক মার্চ হোক বা পরবর্তীকালে কোভিডের গুরুত্বপূর্ণ। আমি একটু বিশেষ করি, আমার মনে হয় এই আমরারামের মতো লোকেরা পার্লামেন্টে গেলে কৃষকদের কথা আমরাও আশাবাদী তা নিয়ে। আমি মণিকাঞ্চন বাবু আপনার কাছে আসার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে, বিরতি নিয়ে শুনবো আপনার কথা, কারণ শাসক দল হিসেবে এবার কি সংকল্প আপনারা নিচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে সেটা জানার বিষয়। ফিরছি, সঙ্গে থাকবে।